গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। চান টান হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন হচ্ছে সর্ষে শাক আছে, তারপরে পুঁই শাকের মিচুড়ি আছে। দেখি কি রান্না করি আজকে। ওয়েদারটা বেশি ভালো নেই, ওই হালকা হালকা রোদ্দুর, একদম হালকা হালকা, ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে। আর কালকে তো মাছ মাংস সব রয়েছে। এখন আদিত্য পুজো দিতে গেছে, দিয়ে যাবে দোকানে। তো আদিত্য দোকানে যাবে। কেমন হয়ে আসছে, পিছনে লাইট জ্বলছে তাই। যাই হোক, দাঁড়াও অন্যদিকে রাখি। আদিত্য দোকানে যাবে, এখন খাবে হচ্ছে প্রোটিন শেক, আমি খাবো চা। ঘড়িতে বাজে, বলবো তোমাদেরকে, 11:15। চা জল বসিয়ে দিলাম, আর একটু প্রোটিন শেকটা করবো। জলটা নিয়ে আসছি, জল চালিয়েছি, একটু শব্দ হচ্ছে। দারচিনি, ভাঙাও যায় না, এত শক্ত। ঘোলা ঘোলা আসছে, এই এখন হাতে ঠাতে দেওয়া হয় না, ওই যে ভেজলিন তেল, এই জন্য ঘোলা ঘোলা লাগছে মনে হচ্ছে। আমি যাই না, বলতে পারছি না, বা আমি চোখে হয়তো দেখতে পাচ্ছি না। যাই হোক, চলো, এই যে জল গরম করে নিয়েছি, আর তো প্রোটিন শেকও বানানো হয়ে গেছে। এখন খাবো থাইরয়েডের ওষুধ। চাটা ফুটছে, জল গরম বসিয়েছি, খেয়ে চা বিস্কুট, তারপরে দেখছি ঘড়ির কাঁটায় বেজে গেছে 12টা। বাবা ফোন করেছিল, এখন দোকানে যেতে বলছে। দেখি, আচ্ছা, কালকে রাত্রেতে জল রাখতে ভুলে গেছি, জল রেখে পরে যদি লাগে জল, তাই জন্য রেখেছি। বেশি খাবার তোমাকে বললাম অল্প দিতে। কলাই আছে এর ভিতরে, তাও গলেইনি, প্রোটিনটা তো গলেইনি, ওরকম করে না। আগে খাও, এত কষ্ট হচ্ছে। মুখে দেখো, ওই তো প্রোটিন বলগুলোই তো। জল দিয়ে করো, কলা দিলে এরকম দিও না মা।
বেশি কথা পারবো না এমনিও। ওই ছেলেটা কাছে মাটি নি বুঝেছি। তাই ছেলেটা জেঠিমা মারা গেছে, তাই সাহায্য চেতেছিল। আমাদের অসুখের বছর না থাকলে তো দিতে। এবছর আমরা গেল বছর তাও ওই বছরের ওষুধ তুলে নিয়েছিল। এবছর তো এবছর এই বছরের ওষুধ তুলেছে কিনা আমি জানি না জেনে। ওর না এটা দিয়ে খাও, চা দেবো, জল বিস্কুট দিয়ে। যাই না কেরকম ঘোলা আসছে না, আমি নিজেই চোখে দেখছি এরকম ঘোলা আসছে। বাবা আসছে, ঘোলা আসছে, ঘোলা আসছে, ছেলেই বলছে। অন্যদিকে লাইট জ্বলছে তাই পিছন দিকে লাইট জ্বলছে, তাই তোমার বাড়িতে বসতে হবে, তাই লাইটের রিফ্লেকশনটা না তাও তুই ফ্রন্ট ক্যামেরায় দেখো, আমাকে ব্যাক ক্যামেরা দেখলে কিছু হবে না, ফ্রন্ট ক্যামেরা। আচ্ছা কোনো কোনো আবার ইয়ে হয়ে যাবে। বল গুড মর্নিং। গুড মর্নিং গাইস, এই যে সকাল সকাল খাচ্ছি আমার প্রোটিন শেক। এখে কালকে 1 জানুয়ারি না 31 না 30? হ্যাঁ আজকে 31, আজ না 31 কালকে 31 বুধবারে। ও আমার ডেট সব উল্টো হয়ে যাচ্ছে। আজকে 30 তারিখ। আমি উল্টো আমি তো মানে মনে করে রেখেছিলাম যে বুধবারে। বাবা কোথায় যাবা বাবা? 1 জানুয়ারিতে কোথায় যাবা? কোথায় ইচ্ছা আছে? মেদিনীপুর? ছাদে পিকনিক খাবা তুমি আর আমি? ছাদে পিকনিক করবা তুমি আর আমি, নাকি বন্ধুদের নিয়ে? ওরা তো পিকনিক করলে ওরা অন্য জায়গায় করবে। ও কোথায় করবে? রেলওয়ে গার্ডেনে? খাবার বানিয়ে নিয়ে রেলওয়ে গার্ডেনে পিকনিক করতে হবে কি? বাগবাস জায়গা না? আমরা বিএনএ মাঠে? না না, তাহলে আমরা ঝিলের দিকে যাবো। কোথায়? ঝিল আমাদের এখানে ছিল যে ইয়ে দিদির স্যার গেছিল না, ওইখানে হয়তো দেখি। ঠিক আছে। কেমন গোলা আসছে? ক্যামেরাটা মুছতে হবে ভালো করে, ধুতে হবে। বাবা কীভাবে মুছলো আদিত্য, আমার হাতে একটু তেল তুল না, ওই জন্য আরও যতই মুছছি না কেন ততই তেলই হয়ে যাবে। এটা এরমভাবে পড়ে থাকবে তো ঢেকে রেখে যা, আরেকবার এসে খেয়ে নিবি, ওটা দিয়ে ঢেকে রেখে। মুসুরির ডাল, মুগ ডাল আর হচ্ছে বড়ি লিখে নাও। আর তিল খাওয়া হয়ে গেছে, তিল 1 প্যাকেট, সাদা তিল। মুসুরির ডাল, মুগ ডাল, বড়ি বড়ি ওটা বড়ি, হ্যাঁ বড়ি হ্যাঁ বড়ি। আরেকটা কি বললাম? তিল, সাদা হোয়াইট তিল। সেন্ড করে দাও। সেন্ড তো পড়ো মারি যাবে, মানে সেন্ড করে দাও। যে কপাটি খোলা থাকতে থাকতে আনবি না, ওর দোকানদার আনবে কে জানে। বাবা রাত ঘুমাতে পারিনি ঠিক করে, গ্যাসে চলে মানে কি বলতো, মানে ইয়ে রাফ বুঝেছো? আমি তো কি ছটফট করি না, আমিও সেই হ্যাঁ ইদানিং আমি কি ছটফট করি না, উল্টে ঘুমাই। না তুমি ঘুমিয়ে যাবে।
কি জানি আমার হাত মাত ব্যাকে বুকে থাকে, কি কষ্ট। জানো মা, আমি তখন উল্টাই, আমার যখন পেট 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 ব্যথা করে তখন আমি উল্টে যাই, মানে একদম পেট, ঠিক আছে, এই জিনিসটা দেখো তুমি। তা চলো আর কি বলবো, बिस्कुट खा लो गाइस। লাইফটা যেন থেমে গেছে, হয় এরকম না? और उसमें नया इंजन लगाना पड़ेगा। পয়সা না থাকলে সব লাইফই থেমে যায়। এই গেল মাসে টাকা হচ্ছে 15 দিনের মধ্যেই খরচা হয়ে গেছিলো, গাছের খাবার, ওষুধ পালা এইসব করতে করতেই, আরও নিজেদের টুকটাক খাওয়া টাওয়ার এইসব করতে করতেই গেল মাসে 15 দিন হতেই পয়সা খরচা হয়ে গেছে। তো 25 তারিখ আস্তে আস্তে আর কোথায় যাব পয়সা না থাকলে। বড় জিজ্ঞেস করেনি ছেলে, আর আমারও বললি না, আমার ওই যে চাওয়ার একটা, আমার একটা কেমন যেন মানে ইয়ে হয়, মানে নিজের ইচ্ছে অধিকার ছাড়া। হ্যাঁ, মানে ইচ্ছেটা হয় না, শুধু অধিকারটা হয় না, মানে আমার ন্যায্য অধিকার ছাড়া বেশি নিজের প্রতি কিছু পয়সা চাওয়াটা আমার কিরকম একটা হেজিটেট লাগে, মানে একটা বাধ্যকতা লাগে। সে আমার যতই স্বামী হোক। আর আসলে এগুলো কোনোদিন অভ্যাস ছিল না, না মানে কোনোদিন এরকম বাবা মার ঘরে যতদিন ছিলাম ততদিন তো কোনো পয়সার কিছু ভাবিইনি। হ্যাঁ, আর এই জানি না, মানে এরকম একটা কেমন যেন একটা বাধ্যকতা হয় আমার ভেতরে, আমি বলে বোঝাতে পারবো না। তারপরে হচ্ছে সেদিনকে একটা রিল দেখছি, বাবার পয়সা খরচা করতে মেয়েদের কিছু বাধে না, স্বামীর পয়সা খরচা করতে গেলে 1000বার চিন্তা করে। কিন্তু আমার না উল্টো, আমার উল্টো না হলে এরকম হয় যে পুজোর সময় কটা টাকা দেবে, তাও মা বলে যে তোকে টাকা দেবো, তোর হাতে টাকা কেন দেবো, তোর হাতে টাকা দেবো কি খুচুর খুচুর নুচুর নুচুর খরচা করার জন্য? খরচা তো সংসারের পিছনেই করি, খরচা তো সংসার বলতে নিজে একটু ভালো, যদি একটা টাকাও খরচা করি তাও ভাবি কি মানে নিজের ভাবনা যে হ্যাঁ এই পয়সাটা এইটা খরচা করলে ভালো লাগবে, আমার মনটা ভালো থাকবে। মানুষ খরচা করে কিসের জন্য? আমার তো ঘরে সেরকম আত্মীয় স্বজনও আসে না, তোমরা দেখো। আর আমি তো কি বলবো, সেমন লোককে বছরে বছরে গয়নাও গিফট করি না। এগুলো হচ্ছে, তো এগুলোকে বলে কুচুর কুচুর নুচুর নুচুর লোকের বিনা কারণে লোকের পিছনে পয়সা খরচা করা, সেগুলো তো আমি করিই না। তারপরে হচ্ছে তোমার এই যে অঢেল লোককে মানে কি বলে মন্ডা মিঠাই, এই বড় বড় পিঠে পায়েস করে সেরকমও তো আমি কাউকে খাওয়াই না। যেটুকুনি খাওয়ার দরকার করার দরকার সেটুকুনি তো স্বামী সন্তানদের নিয়েই করি। এবার আত্মীয় স্বজন আসলে তো টুকটাক করতেই হবে, কিন্তু আমার খরচাটা সবারই চোখে পড়ে, আমি দেখি। তাই আজকে আমার কোনো রোগ ব্যাধি হলে আমাকে সহজে মানে কি বলবো, সহজে ডাক্তার দেখানো যায় না, সহজে ওষুধপালা করা যায় না আমার। কিন্তু দেখো টেবিলে কিছু হলে বাবা, ও কিছু হলেই মানে বামন বাদিয়েছে, কি আর বলবো। সারা জীবন তো ওষুধ পাল্লাতেই চলতে হবে যদি ভালো থাকার ইচ্ছা হয়। চলো আইত্যকে ছেড়ে দিয়ে আসি, তারপরে বলছি কিছু কথা। এক কাপ চা খেয়ে পুষাই না, ছোটো গ্লাস না। আমার বর তো আর আয় করে আমার কাছে টাকা দেয় না, যে সংসার খরচা দিল, সেই সংসার খরচার থেকে ধরো সংসারের খরচার থেকে কিছু পয়সা বাঁচলো, সংসার খরচা হাত খরচা সব দিয়ে দিল, যে একদিন মাছ না আনলে সেই পয়সাটা আমার থাকলো, সেই সব তো করতে পারি না। সংসারটা তো পুরোই ও চালায়, সেভ হলেও ওর আর খরচা হলেও ওর, এই হচ্ছে। আর মাসের পয়সা দিয়ে সারা বছরের এই যে নাইটি চুড়িদার যেগুলো কেনাকাটি, আমার দরকারি জিনিস, আমার ক্রিম বলো যাই আমি ব্যবহার করি, সবটাই আমার মাসের পয়সা দিয়ে আসে। এই তো 25শে ডিসেম্বর চলে গেল, জিজ্ঞাসাও করলো না। অন্য কোনো ইয়ে হলে পারতো যে ঠিক আছে একবেলা দোকানদারি করেছি আর একবেলা বউকে নিয়ে একটু যাই, গেল না। জন্মদিন গেল, আমার গালি আমার চিৎকারটাই লোকে শোনে, লোকে গিয়ে লোককে বলে যে রিমির মা অনেক চিৎকার করে, গালি দেয়, কেন যে দিই, কেন যে ইয়ে করি। আজকেই তো 27 তারিখে বার্থডে গেল, মনে করতেও ঘৃণা হয় যে আমারও জন্ম হয়েছে, জানো তো, জানি না কেন। মানে ছেলে আমাকে বলতে গেছিলো মা হ্যাপি বার্থডে, আমি যে বলবি না, আমার ঘৃণা করে।
আমার নিজের জন্ম আমার ঘৃণা করে, ভাবতে পারো? মা বাবার বাড়িতেও ঘৃণা করতো, স্বামীর কাছে এসেও ঘৃণা করে নিজের জন্মটাই। এ কেমন জন্ম? নিজের জন্ম ভুলে যেতে চাই, নিজের বিবাহবার্ষিকী ভুলে যেতে চাই। বেঁচে আছি কি জন্য জানি না, বাঁচার আশাটাই স্বামীর কোনো দোষ নেই, যার জন্মটাই খারাপ জায়গায়, যার মা মাতুল সব খারাপ, পরের ছেলের ঘর ভালো হবে কি করে জানি না। এটাই হয়তো ভাগ্যের পরিহাস আমার সাথে। হয়তো আমি আগের জন্মে অনেক ক্ষতি করেছি কাউয়ের, তাই জন্য এই জন্মে আমার সাথে এত ক্ষতি হওয়ার পরেও আমার নিঃশ্বাস চলছে এখনো। চলো 2025 কাটিয়ে দেবো অত্যাচারিত হতে হতে। খাওয়া দাওয়া পড়া কিছুতেই কষ্ট নেই, কিন্তু মনের অত্যাচার, মনের দিক থেকে যে অত্যাচার করছে শরীর মন দিয়ে, সেই অত্যাচারের হিসাব কে দেবে? সবাই তো বলেই খালাস, তুই এই করেছিলি, তুই এই করেছিস, তুই ওই করেছিস। যখন একা একা লড়তে হয় না, তখন বোঝা যায়। লড়বো, বেঁচে থেকেও দেখাবো সবাইকে। গেল বছর মনে আছে তোমাদের, বার্থডের পরে ঘর ছাড়া করলো। এখন তো এই উপরে ফাঁকা বারান্দায় থাকি, ঘরটার ভিতরে সাজিয়ে গুজিয়ে ছিলাম, সেই ঘরটাও আমার কাছ থেকে কেড়ে নিল নিজের স্বামী। সারাক্ষণ যদি বলে ফাঁকা চাই, ফাঁকা চাই, নীরব চাই, নিস্তব্ধ চাই, বাড়ির বউ কি করবে বলো? ওপরে ফাঁকা জায়গায় শুয়ে থাকি, কত ভয় করে জানো। রাত্রেবেলায় ঘুমের ঘরে কতবার যে ভয় থেকে লাফ দিয়ে উঠি যে কেউ ঢুকে গেল, একা শুয়ে আছি। আমার ডিসিশন ছিল, কিন্তু আমাকে এতটা অত্যাচার করছিল, সারাক্ষণ পিনিক কাটছিল। আবার তো ইদানিং এমন পিনিক কাটছে, পায়খানায় গিয়ে এত জোরে জোরে পিনিক কাটছে, মানে উপরেও টিকা যাচ্ছে না। সেদিনকে পিনিক কাটছে, আমি শুনছি।
ওই আমি বলেছিলাম জানো তো, যে তোমার বাড়ি, তোমার ঘর, তোমার টাকা, তোমার পয়সা, আমার 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 কি, আমিও তো বলতে চাই, বলার আমারও তো ইচ্ছা হয় যে এটা আমার, এটা আমার, এটা আমার, আমার কি। সেই কথাটা পায়খানায় বসে বসে বলছে, আমার 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 করবি। একটা মেয়ের মুখের থেকে না সাধে এমন একটা কথা আসে না যে ভগবান যেন আমার পরম শত্রুর এরকম স্বামী না দেয়। কতটা পাপ, কতটা খারাপ করেছি কার সাথে, যে এরকম একটা মানুষের সাথে জীবনটা কাটাতে হচ্ছে আমার। আমার হৃৎপিণ্ডটা চলতেই আছে, বন্ধ হচ্ছে না। গেল বছর এতটা অত্যাচার করছিল, নিচে ধুমধাম করে বাথরুমের দরজাই করছিল, ঘরের দরজা দিচ্ছিল, মানে একটু শুয়ে থেকেও শান্তি পাচ্ছিলাম না, একা শুয়ে আছি তাও শান্তি পাচ্ছিলাম না। ওপরে দোতলায় গেছি তাও ওরকম করছে। আমি তো বলেওছি জানো তো, যে আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দাও। বাঁচার ইচ্ছাও এক সময় যেন তো খাতারনাক খাতারনাক বিচার আসে, ওরা কি কিছু করে ফেলে, কিছু করি, তারপর আবার ভাবি কি মরতে গিয়ে যদি না মরতে পারি, যদি বেঁচে যাই তখন কি হবে, তখন তো আবার তো শত্রু এই, এর পায়ের তলে এসেই থাকতে হবে আমাকে। এক সময় ভাবি ভালো বাবা মা হলে বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা আমি কি সব ছেড়ে তোমাদের কাছে এসে থাকতে পারি। একবার গেছিলাম তো বলছিল, জীবনে এখানে যদি আসবি ছেলে মেয়ে স্বামী ছাড়া আসবি না। আমার দাদা বলে, তোকে তো কেউ ভালোবাসে না। সত্যিই সত্যি কথাই বলে জানো তো, সত্যি কথাই বলে। আমার কাউকে ভালোবাসার দরকার ছিল না, আমার নিজের স্বামী, যার হাতে আমার মা বাবা আমাকে সেই 15 বছর বয়সে তুলে দিয়েছে, সেই স্বামীটাই